আজকে আমরা কথা বলতে চাই ৭১ সংযোগে উত্তরাধিকারে বা সম্পত্তিতে নারীর যে সম অধিকারের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, সেটি নিয়ে একসময় আন্দোলনও হয়েছে, অনেকেই সরব আছেন এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে আমরা কথা বলবো এবং আমরা এখনকার সমাজে যেটি সবচেয়ে বেশি দেখে থাকি সেটি হচ্ছে যে নারী নির্যাতন এর সংখ্যা আমরা যদি অন্যান্য আমাদের অতীতের চাইতে তুলনা করি, সেখানটাই হয়তো বা আমরা দেখব যে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু নারী নির্যাতন এবং বাল্যবিয়ে সেটি কিন্তু কমছে না। এছাড়াও যৌন হয়রানি একটি বড় ধরনের সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে বলুন, রাস্তাঘাটে বলুন, এবং ঘরে ভেতরেও নারীরা কিন্তু কিশোরীরা এর শিকার হচ্ছেন। এবং এই আমরা বাজেট দেখলাম, বাজেটে যে জেন্ডার বাজেট সে বিষয়টিও এসেছে। তারপর নারীদের আর্থিক বা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই যে উত্তরাধিকারে বা সম্পত্তিতে যে সম অধিকার, এই বিষয়টি নিয়ে কিন্তু সবসময় বলা হয়ে থাকে। অতিথিদের যুক্ত করে নিতে চাই। আজকে আমাদের সাথে ৭১ সংযোগে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবির, তিনি বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। রোকেয়া কবির, প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। এই যে আমরা পরিবার বলি, একেবারে পরিবার থেকেই তো শুরু, তারপর সমাজ এবং রাষ্ট্রে নারীর যে অধস্তনতা এবং নারীর প্রতি সহিংসতার যেসব ঘটনাগুলো দেখে থাকে, এটির সাথে উত্তরাধিকার আইনের সম্পর্ক কি আপনি দেখেন? ধন্যবাদ। ৭১কে ধন্যবাদ, ৭১ টিভিকে ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ৭১ টিভির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো বলার অপেক্ষা রাখে না, যার হাতে ক্ষমতা, অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতা, হ্যাঁ, তাকে, এটা পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, আন্তর্জাতিকভাবে হোক, হ্যাঁ, জি, আন্তর্জাতিকভাবে হোক, সব জায়গায় অর্থনৈতিকভাবে নারী যে ক্ষমতাহীনতা, এটা তাকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অধস্তন করে রাখে, এবং এটার ইম্প্যাক্টটা বা এফেক্টটা এটা পরিবারে পড়ে। কিভাবে পড়ে? বাল্য বিয়ে, মাতৃ স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য, নারীর মানসিক স্বাস্থ্য, হ্যাঁ, এবং ওল্ড এজ, এইগুলোতে একটা ইম্প্যাক্ট পড়ে। সামাজিকভাবেও যেটা পড়ে, রাস্তাঘাটে মেয়েদের চলাফেরা, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যানবাহনে, অফিসে, আদালতে, সব জায়গায়। এবং এই সমস্ত কারণেই কিন্তু, এবং সারা পৃথিবীতেই নারীরা অর্থনৈতিকভাবে যেহেতু এখনো পর্যন্ত দুর্বল, এবং সেইখানে রাজনৈতিকভাবে, সামাজিকভাবেও কিন্তু নারীরা অনেক পিছিয়ে আছে। আমরা এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও তাই। পরিবারে যদি উত্তরাধিকার আইনে সমান অধিকার না থাকে, তাহলে কি হয়? কয়েকটা এর রেজাল্ট বা ইম্প্যাক্ট পড়ে। একটা হলো যে নারীকে কিভাবে দেখা হচ্ছে, যে ও তো পরের বাড়িতে বিয়ে হয়ে চলে যাবে, সুতরাং তাকে খুব একটা পড়াশোনা করাতে হবে না, এবং বিয়ে দিয়ে পাঠিয়ে দিলেই হবে, এইটা। এবং সবসময় মাকে বা বাড়ির অন্যান্য যারা নারী সদস্য আছেন তাদেরকে পুরুষরা সবসময় ডোমিনেটিং ভাষায় কথাবার্তা বলেন, আচার আচরণ করেন। এইখান থেকে ছেলে মেয়ে থেকে শুরু করে পরিবারের সবাই শেখে নারীদের সঙ্গে অগণতান্ত্রিক, বিশেষ করে পরিবারের যে পুরুষ সদস্যরা রয়েছে, পুরুষ সদস্যরা, এমনকি নারী সদস্যরা, যে যার হাতে ক্ষমতা, সেও কিন্তু ওই আচরণটা করতে পারে। জি, তিনিও আরেকজন নারীকে পুরুষের সেই দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। বাংলাদেশে গণতান্ত্রিক কালচার, বাংলাদেশ না, সারা পৃথিবীতে, এবং বাংলাদেশের মতো রাজনৈতিক এবং সামাজিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যে সমস্ত দেশে আছে, সেখানে কিন্তু এই গণতন্ত্র আমরা কিন্তু ইকুয়ালাইজ করে ফেলছি ভোট দেওয়ার না দেওয়ার মধ্যে। কিন্তু সমাজে সকল নাগরিকের সমান অধিকারের ক্ষেত্রে ওইটা আমি তানিয়ার কাছে ছেড়ে দিব। একেবারেই তাই। মুক্তিযুদ্ধের ঘোষণা
স্বাধীন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রথম সরকারের যে ঘোষণা এবং আন্তর্জাতিকভাবে যেটা ওইটা তানিয়া বিষয় অবশ্যই ব্যারিস্টার তানিয়া আমির, আপনি নিশ্চয়ই এই জায়গাটায় বিস্তারিত বলবেন। এবং আমরা এই যে বাংলাদেশের যে প্রচলিত আইনে সেখানে যে নারীর সম্পত্তির উত্তরাধিকার আইনটি রয়েছে সেটিও একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাই বিস্তারিতভাবে। ধন্যবাদ আপনাকে। আমি যদি প্রথমেই শুরু করে বলি যে রাষ্ট্রীয় কোনো আইন নেই, আপনাকে কি বোঝাবো? খুব কি ভুল বলা হবে? আসুন একটু বিশ্লেষণ করি। আমাদের রাষ্ট্রে পারিবারিক আইনটা হচ্ছে সার্বজনীন পারিবারিক আইন বলতে কিছু নেই। বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষের জন্য আলাদা আলাদা আইন আছে। তবে এই উত্তরাধিকার ক্ষেত্রে কোনো আইনই নাই। একটা মডার্ন আধুনিক রাষ্ট্রের নিজস্ব কোনো লিখিত আইন নাই। অর্থাৎ প্রথাগতভাবে আদিকাল থেকে যেটা চলমান সেটাই কিন্তু চলমান হয়ে আসছে। অন্যান্য খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, হিন্দু বলেন তাদের জন্য, এবং মুসলমানদের জন্য কিন্তু তাই। এখানে শারিয়া অ্যাক্ট বলে একটা আইন, যেটা আইন হয়েছিল, কিন্তু এটা কোনো লিখিত আইন না। সেখানে খালি স্বীকৃতি দেওয়া হয়েছে যে প্রথাগত চলমান যেই আইন আছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কাস্টমারি ল হিসাবে। অর্থাৎ এটা আমাদের যে লিখিত রাষ্ট্রের নিজস্ব কোনো আইন আজ অব্দি নেই। শূন্য, জিরো, বিগ ফ্যাট জিরো। অর্থাৎ একটা আধুনিক রাষ্ট্রের নিজস্ব আইন ইজ। কিন্তু আমরা তো নাগরিকের সমান অধিকারের কথা বলি, তাহলে সেখান থেকে আমরা এই আইন আমি আসছি। অর্থাৎ আমরা প্রথাগতভাবে যেটা চলমান সেটাকে আমরা কিন্তু এখনো আদি যুগ থেকে যেটা হচ্ছে সেটাকে আমরা এখনো প্রয়োগ করছি। কিন্তু বিশাল বড় কিন্তু, বাংলাদেশ হওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশের যে জন্ম সনদ, স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের চেতনা, যেটা সেখানে কিন্তু বলা হয়েছে সকল নাগরিকের সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এর জন্য কিন্তু এই রাষ্ট্র তৈরি হয়েছে। আমরা বিশ্লেষণ করে একটা একটা দেখি, এখানে সমতা নেই। আমরা কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ভিতরে বৈষম্য করেই যাচ্ছি, যেই ধর্মেরই আপনি হন না কেন। কিন্তু আমরা একই সাথে সিআরসি, কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য চাইল্ড, সেখানে বাংলাদেশ সিগনেটারি, এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ভিতরে আমরা বৈষম্য করিব না। সেটা সত্ত্বেও কিন্তু আমরা করে যাচ্ছি। এবং এখানে মানবিক যে মর্যাদা, আপনি স্ত্রী হিসেবে কতটুক পেলেন, বা আপনার স্বামী হিসেবে কতটুক ছিলেন, বা সকিনার মা হিসাবে বা রহিমের মা হিসেবে কত পেলেন, সেটা তো প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক আপনি আপনার নিজস্ব সত্তায়, আপনার যে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, এবং একজন আপনার যেই পরিচয়, সেখানে মর্যাদার বিষয়, আপনার স্টেটাসটা কি, আপনার স্টেটাস এবং আপনার ভাইয়ের স্টেটাস কো ইকুয়াল না। অর্থাৎ রাষ্ট্র আপনার ভাইকে একটু বেশি ভাবে উঁচু স্তর দিচ্ছে, আপনাকে নিচু স্তর দিচ্ছে। সেটা একটা মর্যাদা তো মোটেই না। এটা কিন্তু একটা 50% নাগরিককে হেয় করা হচ্ছে, এবং আমার স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে সাংঘর্ষিক। আরেকটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এর কারণে মোটেও সামাজিক ন্যায় বিচার হচ্ছে না। আমরা তো এই আপনার বিভিন্ন কথা বললাম, একটা কথা না বললে না, যে নারী উদ্যোক্তা। আজকে সামাজিক ন্যায় বিচার বলতে হলে অনেক নারী উদ্যোক্তা আছে, তারা লোন পাচ্ছে না, কারণ তারা কোলাট্রাল বা বন্ধকি কিছু দিতে পারছে না, তার নামে কিছু নেই, কোনো জমি নেই। সো এখানে সামাজিক ন্যায় বিচারটা কোথায় হলো? আজকে বাংলাদেশের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে এই নারী উদ্যোক্তাটা বলেন বা নারী কর্মীদের জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে। যারা ইন্ডাস্ট্রিয়ালি, বেশিরভাগই পুরুষ মানুষ, তারা লোন নিচ্ছে হাজার কোটি টাকার এবং ডিফল্ট করছে, পুরো আমার ব্যাংকিং সেক্টর ভেঙে যাচ্ছে। সো একই সাথে একই দেশে আমরা যারা নারীরা ক্ষুদ্র ঋণ নিচ্ছে বা সরকার থেকে বিভিন্ন আপনার বিভিন্ন যেই স্কিমগুলো আছে সেখান থেকে তারা যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন স্কিম থেকে তারা যে টাকা পাচ্ছে, সেটা দিয়ে কিন্তু তারা আজকে তাদের সাফল্যের হাসি, দে আর সাকসেসফুল, এবং তারা লোন রিপেমেন্ট করতে জানে এবং করছে একই দেশের একই আইন ব্যবস্থায়।
এবং তারপরে আমাদের যখন পূর্ণাঙ্গ সংবিধান হলো, সেখানে স্পষ্টভাবে 7 অনুচ্ছেদ এবং 26 অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র কোনো আইন প্রয়োগ করবে না যেটা মৌলিক অধিকার এবং সমতার সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ যে প্রথাগত ব্যবস্থা আমাদের এখনো চালু আছে, সেটা বিশাল প্রশ্ন, আদৌ কোনো আইন কিনা। কারণ আইন হতে হলে আইনে আপনার যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য হয়, যেখানে সমতা নেই, যেখানে ডিসক্রিমিনেশন আছে, যতটুক অসামঞ্জস্য ততটুক অটোমেটিক্যালি ভয়েড, তাহলে এগুলো আদৌ আইন কিনা। এই রাষ্ট্রের যে বিশাল একটা ভ্যাকিউম আছে, কোনো লিখিত আইন নাই, এই লিখিত আইন করার দায়িত্ব কিন্তু এই স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রাষ্ট্রের, এবং সেই কাজটা আজকে 50 বছর উপরে হয়ে গেছে, রাষ্ট্র সেই কাজটা এখনো করতে পারেনি, সেটি আমরা দেখছি। এবং এখানটায় বাধাটা কোথায়? আমরা একই দিকে নারীর ক্ষমতায়নের কথা বলছি, কিন্তু এইখানটা একটা চরম বৈষম্য আমরা দেখছি। এই বিষয়গুলো নিয়ে আমরা ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকে একাত্তর সংযোগে আমরা কথা বলছি উত্তরাধিকারে নারীর সম অধিকার নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। রোকেয়া কবির, যেটি আমরা প্রথম পর্বে কথা বলছিলাম এবং সেখানটায় একটি বিষয় উঠে এলো, আমরা নারীর ক্ষমতায়নের কথা আমাদের একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকেই বলা হচ্ছে। আবার আমরা যখন এই যে উত্তরাধিকারে সমান সুযোগ থাকছে না বা একেবারে একটি আইন নেই, তাহলে বিষয়টি কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? অবশ্যই এটি সাংঘর্ষিক, এটা তো দ্বিধাহীন ভাবে বলা যায়। কারণ একটা জনগোষ্ঠী আরেকটা জনগোষ্ঠীর উপরে নির্ভরশীল থাকবে অর্থনৈতিক ভাবে, সেটা কিন্তু ঘটনাটা হচ্ছে নারী কিন্তু কন্ট্রিবিউট করছে তার লেবার দিয়ে, পরিবারে যে আনপেইড লেবারটা এইটা দিয়ে কিন্তু সে করছে। কিন্তু এটা যেহেতু জিডিপিতে এটা ক্যালকুলেট করা হয় না, এটা অ্যাড হয় না, সেহেতু নারী কোনো কাজ করে না, এই ধরনের একটা। আর উত্তরাধিকারটা কে রাখার জন্য নারীকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে, সেই জন্য উত্তরাধিকার। আর আরেকটা সামাজিক দিক আছে, আরেকটা প্র্যাকটিক্যাল যে প্রবলেমটা হচ্ছে এই যে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব এবং সমাজে এবং শহরে এবং গ্রামে সব জায়গায় এই পারিবারিক দ্বন্দ্ব বেশিরভাগ হলো জমির ভাগ বাটোয়ারা নিয়ে। এটার ফলে হচ্ছে কি, বিচার ব্যবস্থা লোকাল হোক বা রিজিওনাল হোক বা উপজেলা লেভেলে হোক, বিচার ব্যবস্থাটা কিন্তু ওই ওভারবার্ডেন হয়ে আছে এই পারিবারিক ওই সম্পদ বন্টন নামার থেকে শুরু করে যা হয়। এছাড়া কিছু সহিংসতা হয়ে, হ্যাঁ, এই ভাবিকে মেরে ফেলতেছে, বউকে মেরে ফেলতেছে, এমনকি ছেলেকেও মেরে ফেলতেছে, এই অবস্থাগুলো হচ্ছে। এখন এই এই উত্তরাধিকার আইনটা যে পর্যন্ত না স্ট্রেটেন্ড আপ হবে, এই এডিশনাল কনফ্লিক্ট গুলা কিন্তু এইটা সমাজকে বার্ন করতে হবে। আরেকটা জিনিস, নারী যদি 50% নারী যদি অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হয়, এবং তা নিয়ে কিছুটা বলছে এবং আমরাও এটা নিয়ে কাজ করছি, যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হলে একটা হলো যে ব্যবসা বাণিজ্য এইগুলা, এটার জন্য ব্যাংক লোন লাগে, এইটা পায় না কারণ কোলেটারেল দিতে পারে না। আরেকটা হচ্ছে যে নারীকে যে তার যে মর্যাদার একটা জায়গা, হ্যাঁ, পরিবারে ওই কি করে এই ওই ওই আইনটা কোনো আইন না, কারণ ওই প্রথাগত। সুতরাং ভাইরা এক্সপ্লয়েট করে যে তোরা লিখে দে, তাহলে তোরা বাবার বাড়িতে আসতে পারবি, বাপের বাড়িতে। আমি একদম ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। এটা করে কিন্তু তারা ওই এক্সপ্লয়েট করে বোনদেরকে বা বোনের। সুতরাং এই জিনিসগুলো কিন্তু স্ট্রেটেন আপ করা দরকার। একেবারেই তাই। এবং আমরা সমাজে যখন নারী পুরুষ সবাইকে এগিয়ে নিয়ে চলতে চাচ্ছি এবং যে বৈষম্য রয়েছে সেটি আমরা যখন ঘোচানোর কথা বলছি, জি, সেখান থেকে এটি এর কোনো বিকল্প আসলে নেই। ব্যারিস্টার তানিয়া আমির, এবং যেটি
আমরা সংবিধান অনুযায়ী জানি যে আমাদের আসলে সব নাগরিকের সমান অধিকার, সেখানটায় এরকম বৈষম্যমূলক যে উত্তরাধিকার আইন সেটি কিভাবে বলবৎ থাকে, এবং নতুন যে আইনের কথাও দীর্ঘদিন ধরে কথা বলা হচ্ছে সেটি আমরা কেন এখনো প্রণয়ন করতে পারলাম না? আপনারা আসুন, আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত, বাট আমার বাদী লাগবে। এটা অনেকদিন থেকে আমি বলে আসছি, আমার ক্লায়েন্ট লাগে। লয়ারদেরকে মুভ করতে হলে ক্লায়েন্ট ছাড়া মুভ করা সম্ভব না। এটা আমরা অনেক কথা বলি, কিন্তু আমি কিন্তু এরকম ক্লায়েন্ট পাচ্ছি। এটা ক্লাস অ্যাকশন বাংলাদেশে না থাকলেও আমরা কিন্তু ক্লাস অ্যাকশনের মতো এরকম আগেও অনেক মামলা করেছি, জাজদেরকে নিয়েও আমরা যে সংগঠনগুলো কাজ করছে বা আন্দোলন করছে তারা, হ্যাঁ, আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি তো ডাক দিচ্ছি, আমি কাউকে আঙ্গুলি দেখিয়ে বলতে চাই না, বাট আসেন, ইট ইজ ভেরি মাচ পসিবল যে আদৌ এটা কোনো আইন কিনা। এবং সিমিলারলি একটা মামলা হয়েছিল নেলিজামান ভার্সেস গিয়াসুদ্দিন, সেখানে আপনার রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, সেটা একটু ভিন্ন বলছি। আমাদের কিন্তু কোর্ট করা হয়েছে, অর্থাৎ পারিবারিক যে আদালত আছে, প্রসিডিউরাল লাইনটা করা হয়েছে, সেটা কিন্তু সকলের জন্য। সো ভরণ পোষণ থেকে শুরু করে আপনি সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যেতে পারে। তো সেখানে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট একটা আপনার এখতিয়ার দেয়া হয়েছিল কোর্টকে। তো যখন ওয়াইফ ডিভোর্স চাচ্ছে আর স্বামী রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট বলছে, তখন উচ্চ আদালত, হাইকোর্ট বলেছিল এর অর্থ কি? এর অর্থ কি? মানে লিগালাইজেশন অফ রেপ, আপনি এটাকে এনফোর্স কি করবেন? আপনার শোবার ঘরের বা বেডরুমের বাইরে কি পুলিশ দাঁড় করিয়ে রাখবেন? হোয়াট ইজ মেন্ট বাই রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট? হোয়াট ইজ দিস ননসেন্স অফ কনজুগাল রাইট? কনজুগাল রাইট বলতে কি মিন করছে? ইজ ইট আ রাইট ওভার হার বডি? সো তখন আদালত বলেছিল ইকুয়ালিটি যেহেতু আছে আমাদের সংবিধানে, সংবিধানের আলোকে আমি আইন থাকতে পারে, কিন্তু এটার কোনো আমি প্রতিকার দিতে পারছি না। So no remedy was granted to the husband. Okay? So অর্থাৎ restitution of conjugal right আদৌ এটা মৃত, এটা যদিও বলা আছে এটা মৃত। সো যেটা আমি বলতে চাচ্ছি যে প্রসিডিউরাল ল এবং কোর্ট এস্টাবলিশ করা হয়েছে, সাবস্ট্যান্টিভ লটা নাই, যে সার্বজনীন কোনো আইন নাই এখনো, যদিও আমরা কোর্ট করে ফেলেছি এবং কোর্টকে এক্সক্লুসিভ জুরিসডিকশন দেওয়া হয়েছে আপনার ভরণ পোষণ থেকে শুরু করে পারিবারিক সব বিষয়গুলা, ইনহেরিটেন্স থেকে শুরু করে সবকিছুই। সো যেহেতু এটা সকলের জন্য উন্মুক্ত, আমি ওইটা দুয়ারে দরজা খুলে ভেতরে যাচ্ছি, কিন্তু ওয়্যার ইজ দ্য ল? একটা আধুনিক রাষ্ট্রের লিখিত কোনো আইন নাই, প্রথাগত আদিকাল থেকে যেটা চলমান সেটাই কিন্তু চলছে, এবং সেই আদিকাল থেকে যে প্রথাগুলো আছে সেটা আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটার সঙ্গে যা কিছু যতটুক সাংঘর্ষিক হবে ততটুক এটা অটোমেটিক্যালি অবৈধ, এটা ভয়েড, এটার কোনো ভিত্তি নাই। সো সেই কারণে আমাদের খুব একটা স্ট্রং গ্রাউন্ড আছে যে প্রথাগতভাবে যেগুলো চলমান সেগুলো আইন হিসেবে গণ্য হতে পারে না, যখনই সেটা আমার সমতা এবং সংবিধানের সঙ্গে আর্টিকেল 26 এবং 7-এর সঙ্গে যেহেতু সাংঘর্ষিক, সেহেতু এটা কোনো আইন হিসাবে গণ্য হতে পারে না। এবং রাষ্ট্রর যে কর্তব্য, রাষ্ট্রের নিজস্ব লিখিত আইন এখনো পর্যন্ত রাষ্ট্র করে নাই, এটা কর্তব্যের অবহেলা। এই কর্তব্যটা আমাদের একটা সুবর্ণ যে সুযোগ, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, সংবিধানের চেতনার ভিত্তিতে উপমহাদেশে আমরা প্রথম রাষ্ট্র হতে পারতাম এই কাজটি করার। আমরা এখনো পারি, ভারত এখনো কথা বলছে সার্বজনীন পারিবারিক আইন নিয়ে, কিন্তু এই কাজটা বাংলাদেশের সর্বপ্রথম উপমহাদেশে করা যায়, এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কিন্তু এই কাজটা হয়ে গেছে। এখানে কিন্তু কোডিফাইড ল আছে, টিউনিসিয়াতে আছে, এবং আপনার বিভিন্ন ইরাকে, আগে ইরাক, তুরস্ক, টিউনিসিয়া, কোডিফাইড ল কিন্তু আছে। আমাদের এখানে কোনো কোডিফাইড ল নেই, এবং আমরা একটা উদাহরণস্বরূপ থাকতে পারি। সেই বিশাল যেই জায়গাটা, নেতৃত্বের জায়গাটা যেটা বাংলাদেশের আছে, সেই নেতৃত্বের জায়গা থেকে আমরা কেন লাজুক হয়ে মাথা নিচু করে আছি? শুধু আমাদের নিজেদের রাষ্ট্রের নাগরিকের জন্য না, আমরা এই দেশের জন্য উদাহরণ হয়ে দাঁড়াতে পারি, যেটি আপনি বলেছেন। রোকেয়া কবির, ব্যারিস্টার তানিয়া আমির যেটি বললেন, এবং আমরাও দেখে থাকি যে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয় সে সময় আদালতের দ্বারস্থ হওয়া হয়, আদালত তার মতো করে পর্যবেক্ষণ কিন্তু দিয়ে থাকেন সেই জায়গাটিতে। তো এই যে
এই আইনের সার্বজনীন একটি আইনের বিষয় নিয়ে তো অনেকদিন ধরেই কথা হচ্ছে এবং আপনাদের মতো অনেক সংগঠনই কাজ করছে। আপনারা কি এই বিষয়টি নিয়ে কখনো ভেবেছেন যে আদালতের দ্বারস্থ হওয়ার বা কিভাবে এটিকে আসলে বাস্তবে রূপ দেয়া যায় সেই জায়গা এটা থেকে? নিয়ে আমরা যেমন তানিয়া বললো, আমরা কিছু কিছু আলাপ আলোচনা করছি। কারণ আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশে যেভাবে ধর্মের অপব্যাখ্যা এবং অপব্যবহার করা হয়, এবং বেশিরভাগই নারীর বিরুদ্ধে সেটা করা হয়, এবং তাদের যে অর্থনৈতিক সংস্থান আছে, সেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতে হলেও আমাদের সেরকম জনসচেতনতা এবং সকল নাগরিকের আমাদের সঙ্গে থাকতে হবে। সকল নাগরিক বলতে আমি সচেতন যারা আছেন তাদেরকে সঙ্গে থাকতে হবে। এই জন্য আমরা এই আলাপ আলোচনাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্নভাবে করছি, সবাই আছেন। আর আরেকটা হচ্ছে যে এই আইনটা নিয়ে আমাদের লড়াই করতে হবে, কারণ রাষ্ট্রের জনগণ ভোট দেয়, জনগণ ভোট দেয়, এবং জনগণকে যদি আমরা সচেতন না করতে পারি তাহলে কিন্তু রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা কিন্তু ওই ওই জুজুর বয়ে অনেক কাজ করতে পারে না, যে ভোট কমে যাবে ইত্যাদি ইত্যাদি। ধর্ম ব্যবসায়ীরা এটাকে ব্যবহার করে একেবারেই আমরা তেমনটি কিন্তু অতীতে দেখেছিও, সেই উদাহরণ রয়েছে। এই চাপের কারণে কিন্তু চেষ্টা করেও এবং দেখেন পাঠ্য বইয়ে একটা বিষয় নিয়ে ট্রান্সজেন্ডার নিয়ে একটা, সেইখানে এক বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের টিচার যেভাবে কথা বলেছেন, এখন আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের আমাদের হাত অনেক জায়গায় দিতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে, পত্র পত্রিকায় যে আলাপ আলোচনাগুলো হয়, যারা কলাম লেখেন তাদেরকেও এই বিষয়ে লিখতে হবে। যে এই জায়গায় আমি একটু ব্যারিস্টার তানিয়া আমিরের মতামত নিতে চাই। এইরকম একটা যে আমি ব্যারিস্টার তানিয়া আমিরের মতামতটা এই জায়গাতে নিব। আপনার কাছে কি তাই মনে হয় যে আমাদের আসলে সমাজকে আগে সচেতন করে, মানুষকে সচেতন করে, নারীদেরকে তার অধিকার সম্পর্কে, আপনি যেটি বলছিলেন আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে, সেখানটায় যাওয়া উচিত, নাকি এরকম ভাবে মানে বিষয়টি নিয়ে যখন আদালতের দ্বারস্থ কেউ হবেন, আলোচনা হবে, সেটা থেকেও তো সচেতনতা বাড়তে পারে? আপনি কি মনে করেন? আমি মনে করি আপনি যে কথাগুলো বললেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, এবং এটা আপনার মনের কথা না, এগুলো ভ্রান্ত কথা, এগুলো হচ্ছে অজুহাত। আমি মনে করি নারী যথেষ্ট সচেতন বাংলাদেশে, নতুন করে সচেতন করার কিছু নাই। আমি মনে করি সচেতন পুরুষও আমাদের সাথে আছে যথেষ্ট, এবং বেশিরভাগ বাংলাদেশিরাই সচেতন। নারী নিয়ে এইটা কিন্তু নারী ভার্সেস পুরুষ না, এটা হচ্ছে আপনার সামাজিক ন্যায় বিচারের কথা, এবং সেখানে সচেতন পুরুষ আমাদের সাথে আছে, যথেষ্ট আছে। আপনি যাদের সাথে ওঠা বসা করছেন, আপনার পুরুষ কলিগরা আছে, আপনার বাসায় যারা আছে, আমার মনে হয় তারা কিন্তু যথেষ্ট সচেতন। আমারও অভিজ্ঞতা তাই। এটা গুটি কয়েকটি যারা ধার্মিক কিন্তু কম বেশি বাংলাদেশি সবাই, কারণ ধর্মটা কোনো কারো মনোপলি না যে যারা এটা ধর্ম ব্যবসা করছে, ধর্মটা তাদের, বরঞ্চ আমাদের তাদের থেকে ছিনিয়ে আনতে হবে যে ধর্ম নিয়ে আপনারা কথা বলার কেউ না। আপনাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার অফ অটর্নি দেয় নাই যে আপনারা যে কথাটা বলবেন সেটাই হচ্ছে ধর্ম, আর আমরা কেউ কোরআন পড়ি না বা বুঝি না তা তো নয়। সো আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়েও কথা বলতে পারি, জানি, এবং আমরা কোরআনও পড়েছি। অন্য ধর্মগ্রন্থের বিষয়ে আমাদের কম বেশি কিছু আমরা সমষ্টিগতভাবে আমাদের নলেজ আছে। সো এখানে আমাদের এই যে জুজুর ভয়, যারা ধর্মের ভয় দেখায়, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ থ্রো করতে চাই যে আপনারা মেজরিটি না, হু দ্য হেল আর ইউ? এটা একটা পরাজিত গোষ্ঠী, মুক্তিযুদ্ধের পরাজিত গোষ্ঠী। গেট লস্ট। বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সমতার ভিত্তিতে বাংলাদেশের জন্ম হয়েছে, এবং বাংলাদেশ গড়ছি এবং গড়ব। এখানে আমার সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এবং সকল ক্ষমতার মালিক হচ্ছে এদেশের জনগণ। যারা বিশ্বাস করে না বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার মালিক, তারা বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে পারে, বিকজ তাদের এই দেশে কোনো ঠাঁই নাই। সংবিধানের বিরুদ্ধে কোনো আইন থাকিতে পারিবে না, ফুল স্টপ। সো সেখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমি বিশ্বাস করি না। সচেতনতা যথেষ্টভাবে আছে, সচেতন পুরুষ অনেক আছে এখানে। আমাদের রাজনীতিবিদ এবং যারা পার্লামেন্টে আছেন তাদেরকে বর্জন করতে হবে
ধর্ম ব্যবসায়ীদের সাথে আতাত করে 2-4টা ভোট না বেশি পাওয়ার জন্য। জি, তাদের চাপ থেকে বেরিয়ে আসতে হবে এবং সদিচ্ছা হ্যাঁ, এখানে প্রয়োজন, তাই তাদের ভোটের সংখ্যা খুবই কম। এদেশে 50% হচ্ছে নারী, আমি হিসাবটা দিয়ে দেই, এবং সচেতন পুরুষ তাদের সঙ্গে যখন থাকবে, মেজরিটি ভোটার আমরা। অবশ্যই, এবং সবাইকে সচেতন করে পরিবর্তন আনা সেটি একটি দীর্ঘমেয়াদী বিষয়। বরং যদি এই আলোচনাটি তোলা যায়, সেটি নিয়ে কাজ করা যায়, তাহলেই বরং বোঝা যাবে যে মানুষ আসলে এই বিষয়টি নিয়ে কি ভাবছে। আবারও আসবো আপনাদের কাছে, সবশেষ বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবশেষ বিরতির পর ফিরে এলাম। আমরা আছি ৭১ সংযোগে উত্তরাধিকারের সমঅধিকার নিয়ে কথা বলছি। আছেন আমাদের সঙ্গে রোকেয়া কবির এবং ব্যারিস্টার তানিয়া আমির। আবার অতিথিদের কাছে ফিরছি। ব্যারিস্টার তানিয়া আমির, আমরা এই যখন বলছি যে উন্নয়নের বা অর্থনীতির নানান সূচকে আমরা সামনে আগাচ্ছি, শিক্ষার কথা বলছি, সমাজের বিভিন্ন দিকেই আমরা বলছি সামনে আগাচ্ছি, কিন্তু সেই জায়গাটায় সমাজের অর্ধেক অংশকে আমরা একদম পেছনে রেখে ক্ষতিগ্রস্ত করে সেখান থেকে কতখানি আসলে আমরা সামনে এগোতে পারছি, এটি নিশ্চয়ই একটু প্রশ্নের জায়গায়। এই যে সার্বজনীন পারিবারিক আইনের যে কথাটি বলা হচ্ছে, এটি প্রণয়নের কথা বলা হচ্ছে, এই আইনটি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সামাজিক মর্যাদা, আজকে এইভাবে আপনি যে কথাটা বললেন, এটা কিন্তু একটু ঘুরিয়ে এইভাবে বলা যায় যে রাষ্ট্রে যা পেয়েছে বেশিরভাগই কিন্তু আজকে নারী সমাজ থেকে পেয়েছে। বাংলাদেশের যে উন্নয়নের সূচক, সেই সূচকটা শিশুর মৃত্যুর হার কমে গেছে থেকে শুরু করে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে, আমাদের যেই অর্থনৈতিক উন্নতি, সেই সব সূচকগুলো যদি আমরা মাপি, সেখানে কিন্তু সিংহভাগ কৃতিত্ব হচ্ছে এদেশের নারী। আপনার আমার মতো নারী হয়তো না, সাধারণ নারী। ঠিক আছে, এই সাধারণ নারীদের মেরুদণ্ডের শক্তিতে আজকে রাষ্ট্র নির্ভর করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মেহনতি মানুষের কোনো মর্যাদা রাষ্ট্র দিচ্ছে না। এই মেহনতি মানুষের, যাদের উপরে নির্ভর করে আজকে রাষ্ট্র দাঁড়িয়েছে, এবং গর্ব করে আমরা বলি, আমরা উন্নয়নের সূচকগুলো দেখি যে সূচকের সিংহভাগ হচ্ছে আপনার কৃতিত্ব হচ্ছে এদেশের মেহনতি নারীদের। কিন্তু তাদের মর্যাদা কোথায়? কোনো মর্যাদা নেই। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমি বৈষম্য করে যাচ্ছি। তাদের উপরে আমার কোনো, তাদের আপনার উদ্যোক্তা যখন হতে যায়, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি, তাদের কোনো কোলাট্রাল তারা দিতে পারে না। সো সেখানে আপনি বলবেন তাদেরকে যে তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হবে, কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট আরো দেখেন, অ্যাসিউমিং তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলো, সে সম্পত্তির মালিক হলো, সেটাকে কি সে তার কন্যা সন্তানকে রেখে যেতে পারছে সমানভাবে? সেখান থেকেও সে বঞ্চিত। আমাকে যদি আপনি বা কোন একটা রাষ্ট্র একটা দায়িত্ব দিত যে এমন একটা রাষ্ট্র তৈরি করেন তো যে বিশেষ কোনো গোষ্ঠী জীবনেও উঠতে পারবে না, তারা আজীবন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে, আমি কি করতাম জানেন? আমি এখানে উত্তরাধিকার এবং আপনার ল্যান্ড রিফর্মের এমন ভাবে করতাম সেই গোষ্ঠী কখনোই আপনার প্রপার্টি বা ল্যান্ডের মালিক হতে পারতো না। তাদেরকে দাবিয়ে রাখার জন্য এটা একটা কনস্পিরেসি, সুপরিকল্পিত কনস্পিরেসি। এবং যেটা আপনার, আমরা যদি প্যাট্রিয়ার্কি দেখি, প্যাট্রিয়ার্কির ইতিহাস দেখি, সেখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে সবসময় নির্ভরশীল হয়ে থাকবে, কারণ নারীকে কিন্তু একটা বস্তু বা চ্যাটল হিসেবে দেখা হয়েছে, এবং তার গর্ভের মাধ্যমে তার পরিবার প্রসার হবে। এবং যে কথাটা রোকেয়া আপা এবং আপনি আগেও বললেন যে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বয়স হয়ে গেলে ছেলের বাড়ি, হোয়াট ইজ দিস ননসেন্স? আমার নিজের বাড়ি কোথায়? আমি তো মানুষ, আমার নিজের জায়গা কি শুধু কবরটা? এই জীবনে আমার নিজস্ব কোনো স্থান থাকবে না, মাথার উপরে ছাদ থাকবে না, যেটাকে আমি বলতে পারি আমার বাড়ি, আমার ঘর? সেটা কোথায়? এবং সেটা থাকতেই হবে। এবং সেখানে আপনার কোনো দাম্পত্যে যখন একটা সম্পত্তি হচ্ছে, সেখানে ব্যাংক যখন লোন নিচ্ছে বা লোন দিচ্ছে, সেখানে কিন্তু দুইজনের সিগনেচার নিতে হচ্ছে। কিন্তু অনেক ডেভেলপাররা আছে, রিয়েল এস্টেট এজেন্সি আছে, যেহেতু এটা স্বামীর নামে আছে, স্ত্রীর হক থাকা সত্ত্বেও তারা স্ত্রীকে সেখান থেকে বঞ্চিত করে দিচ্ছে। এইগুলা আপনার অনেক কাটথ্রোট প্র্যাকটিস আছে, যেগুলাকে চিহ্নিত করে তাদেরকে নেমিং এন্ড শেমিং করা দরকার। বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলা চালিয়ে যাচ্ছে।
এবং সেখান থেকে আপনার যখন তারা একটা জয়েন্ট ভেঞ্চার করবে, সেখান থেকে কিন্তু স্ত্রীকে সেই কোনো কন্ট্রাক্টে তার কিন্তু কোনো ভূমিকাই সেখানে রাখা হচ্ছে না। কিন্তু এই সম্পত্তিতে কিন্তু একটু দম্পতির, লিখিতভাবে স্ত্রীর নামে না থাকলেও তার কন্ট্রিবিউশন তো আছে একেবারে। এবং অনেক সময় অনেক বেশি কন্ট্রিবিউশন থাকে, সেটাকে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আপনার স্বামীর নামে যদি আপনার এরকম ঘটনা আমরা জানি, সমাজের সর্বোচ্চ স্তরে এরকম ঘটনা জানা আছে, যেখানে হয়তো রাজনীতি করেন স্ত্রী, তার লোকজন আসে, এলাকা থেকে লোকজন আসে, স্বামী বলছে এটা আমার বাড়ি, আসতে দিবে না, আসতে পারবে না। হাউ হিউমিলিয়েটিং! সেখান থেকে স্ত্রী স্বামীর সঙ্গে একটা চুক্তি করছে ভাড়ার, স্বামীকে পয়সা দিচ্ছে, সেটা বাইরের লোকজন জানে না, তার এলাকা থেকে যাতে লোকজন আসতে পারে। স্বামী বলছে এখানে আসতে পারবে, এটা আমার বাড়ি। কথায় কথায় ঝগড়াঝাটি হলে জাস্ট গেট আউট, বেরিয়ে যাও। হাউ ক্যান দিস বি? এখানে আমাদের মর্যাদা কোথায়? মুখ খোলার সময় এসেছে। একেবারেই তাই। সময় অল্প, রোকেয়া কবির আপনার কাছে আসতে চাই। এই যে ব্যারিস্টার তানিয়া আমির বললেন, দুটো পয়েন্ট এখানে শেষে বলতে চাচ্ছি। জি বলেন। একটা তো কথা হলো যে রাষ্ট্রের আইন, সংবিধান ইত্যাদি, রাষ্ট্রে কিন্তু আরেকটা চুক্তি ভঙ্গ করছে, সেটা হলো আমাদের জাতিসংঘের সকল প্রকার বৈষম্য নিরসন, যে সিডো সনদ যেটাকে বলা হয়, সেটাও কিন্তু, এবং সেই সিডো সনদে কিন্তু বলা আছে বিবাহ থেকে, সম্পদ থেকে শুরু করে সব ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ সমান অধিকার ভোগ করবে, নারী এবং পুরুষ সমান অধিকার। ওইখানেও রাষ্ট্র কিন্তু ওইটাতে ব্যবহার করছে না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে সবসময় ধর্মের কথা বলে যে প্রথাগুলোতে, হ্যাঁ, আগের গুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ধর্মকে ব্যবহার করে, ঈশ্বরের নাম করে হোক, ভগবানের নাম করে হোক, আল্লাহর নাম করে হোক। মাদার তেরেসা কিন্তু একটা কথা বলেছিলেন, তিনি বলছেন দৃশ্যমান মানুষকে যদি তুমি সমান মর্যাদা, হ্যাঁ, সমান মানুষ মৌলিক মর্যাদা এবং তাকে সেবা দিতে না পারো, তাকে স্বীকৃতি দিতে না পারো, তাহলে তুমি অদৃশ্যমান ঈশ্বর, ভগবান, আল্লাহ, তাদেরকে কিভাবে স্বীকৃতি দিবে? সুতরাং এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানে আমাদের কিন্তু যে বিষয়টা, সেটা হচ্ছে কৃষক নারী, তারা কিন্তু চাষবাস করছে, সবকিছু করছে, কিন্তু সরকারের যে সুযোগ সুবিধা, তার সম্পদের মালিকানা তার নামে না থাকায় সে সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে না, এই ধরনের বিভাগ। আর আরেকটা জিনিস আমি শেষবার বলতে চাই, এই যে নারীরা সম্পত্তিতে অধিকার পাবে না, কিন্তু দুর্নীতি করে যে বাড়ি ঘর করা হচ্ছে, সম্পদ করা হচ্ছে, সেইগুলো হচ্ছে মেয়ের নামে, সেইগুলা স্ত্রীর নামে, তখন কিন্তু আর ধর্ম যাচ্ছে না। সুতরাং এই যে ধর্ম ব্যবসায়ীরা, সেটি আসলে সুযোগ অনুযায়ী, নিজের সুবিধা অনুযায়ী যে এটিকে ব্যবহার করা, এবং পুরুষতন্ত্র এবং পুরুষের হাতে ক্ষমতা থাকা, এবং ক্ষমতার মূল উৎস হচ্ছে সম্পদ, সেই কারণে তারা সমান ভাগে দিতে পারে না। অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারেই শেষ। আমরা আশা রাখতেই চাই যে এই যে সার্বজনীন আইন প্রণয়নের ক্ষেত্রে আপনাদের মতো যে সংগঠনগুলো রয়েছে, তারা নিশ্চয়ই বলছিলেন আপনি যে আপনারা বিভিন্ন রকম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তার বাইরেও সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রেও আপনারা সেই অনুযায়ী যথাযথ কার্যক্রমগুলো এবং বিকল্প বেশ কিছু পথের কথাও কিন্তু ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, সেগুলো নিয়েও নিশ্চয়ই ভাববেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির এবং রোকেয়া কবির আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের আয়োজনে। ৭১-এর সঙ্গেই থাকবেন।